আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় মাঝে রাখিব, ছেড়ে দেব না। গুড মর্নিং। আমরা একপাল পাগল ব্যান্ডেল স্টেশনে সকাল সকাল, কারণ আজকে আমাদের প্ল্যান হচ্ছে শান্তিনিকেতন যাওয়া। তো ব্যান্ডেল থেকে গণদেবতা ধরবো বলে আমরা ওয়েট করছি, বেশ খানিকক্ষণ হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় এখন অব্দি অ্যানাউন্স করেনি দেখছি গণদেবতা, তাই আমরা এখন ঘুরতালি করছি দাঁড়িয়ে। এনিওয়ে দেখা যাক কতক্ষণে ঢোকে। তাহলে কি তুই রিজার্ভেশন ছেড়ে যাবি জেনারেলে? জেনারেল কম্পার্টমেন্ট খুব বেশি ভিড় না দেখে আমার ভাইয়ের হঠাৎ কি হলো জানি না, রিজার্ভেশন ছেড়ে উত্তেজনায় উঠে পড়তে চায় নাকি। আচ্ছা পেয়ে গেছিস খুঁজে? আচ্ছা ওকে ওকে। জিনিসপত্র মানে খাবার দাবার আর কি পলিশ করতে কৃষিমণিতে সবাই পায় ব্যথা। কৌশলীর বক্তৃতা শুনে বোঝাই যাচ্ছে যে আমরা ট্রেনে অলরেডি বসে আছি। একে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর বাকিরা ওই এই বাচ্চা হাই হাই কানে তুল পরে নিয়েছে, রিমি কানে তুল পরে নিয়েছে কারণ ওর স্বাদটা কম হয়ে যাচ্ছিল। তো হ্যাঁ হ্যাঁ যত পেরেছি সেজে ফেলেছি। ফাইনালি শান্তিনিকেতন। এই জাস্ট নামলাম আমরা ট্রেন থেকে। এবারে সবার আগে আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপর দেখব কি গাড়িতে যাওয়া যায়। স্টেশন থেকে বেরিয়ে আমরা কচুরি খেয়েছি। এইবারে টোটো স্ট্যান্ড থেকে টোটোতে উঠবো, উঠে সবার আগে যাব বিশ্বভারতী ক্যাম্পাস। কচুরি খুব টেস্টি ছিল বল, বাট সমস্যা যাই হোক আমরা স্ট্রিট ফুড খেয়ে নিয়েছি সকাল সকাল, খুব ভালো কচুরিটা ছিল, একদম স্টেশনের সামনে কাকার দোকান। এরপর আমরা টোটোতে উঠে যাচ্ছি বিশ্বভারতী। টোটোতে করেই আবার বেরিয়ে পড়লাম ইউনিভার্সিটির এলাকা থেকে। সাইট সিইং গুলো আমরা আগে করব। এটা হচ্ছে আমাদের পৌষ মেলার মাঠ শান্তিনিকেতনে। হ্যাঁ 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 এটা পৌষ মেলা এক একটা এইভাবে নাম দেওয়া আছে। চিত্রা, উদিজি, পূর্বী, গীতাঞ্জলি, এই সমস্ত গেটের নাম আছে। বিশাল বড় মাঠ এটা। এখান থেকে আমরা এই ডিজাইন করে এখানে দেখতে যাচ্ছি। এখানে
কিন্তু দুঃখের বিষয় কোভিডের আগে অবধি যখন এসেছি তখন ঢোকা যেত, এই ভিতরে ঢুকে আমরা ঘুরেছি, কিন্তু কোভিডের পর থেকে ভিতরে ঢোকা বন্ধ। এটা অ্যাকচুয়ালি আমরাও আসার আগে জানতাম না। এখানে টোটো কাকু এখানে অ্যাকচুয়ালি না, পৌশালিও বলছিল যে মনে হয় বন্ধ, তো এখানে টোটো দাদাদের কাছেও শুনলাম এখন আর কোভিডের পর থেকে আর অ্যালাউ করে না। এইটা বিশ্বভারতীর বিখ্যাত জাপানি বিদ্যা বিভাগ। আগে এটাতে আধার কার্ড কিংবা প্যান কার্ড দিলে ভেতরে এন্ট্রি করতে হবে টুরিস্টের। হ্যাঁ, এটা সব থেকে পুরোনো রেডিওটা ওরা আমাদের দূরদর্শন কেন্দ্র। আর এটাই কি আমাদের পিএম এটা কি উদ্বোধন করেছিল? হ্যাঁ, এটাই এই ভবনটা বাংলাদেশ ভবন। এখানে এক টাইমে আমাদের বাজি ফোটা হতো, মানে পৌষ মেলার আগে একটা বাজি ফোটানো হতো শান্তিনিকেতনে। সেই বাজি ফোটাটা এই মাঠেই হতো। হ্যাঁ, এই বটগাছটা রবীন্দ্রনাথের হাতে লাগানো, এই বটগাছটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লাগানো বটগাছ। কঙ্কালীতলায় আসলাম আমরা প্রথমেই। যদিও পুজোর ডালা নিয়ে পুজো দিতে যাওয়ার মতো আমাদের কোনো প্ল্যান নেই, আমরা শুধুমাত্র মন্দিরে যাব, একবার দর্শন করব। তাড়াতাড়ি আয় অনেক। বৈতরণী কঙ্কালীতলা মহাশ্মশান। অলরেডি আমরা সমাধি দেখতে পাচ্ছি। সবচেয়ে পবিত্র জায়গা, জানি না সবার কাছে তো ইমোশনগুলো বা চিন্তা ভাবনা সবার তো সমান নয়।
মুক্তি হয়। পঞ্চভূতের মেলা আমাদের শরীর আর আত্মারা ঘুরে যায়। আমরা এখন শালবনীতে। সবার আগে আমাদের মনে হলো আখের রস খাওয়া দরকার, কারণ প্রচুর রোদ্দুর। যদিও ওয়েদার এখন খুব গরম হওয়ার কথা নয়, কিন্তু এত রোদ্দুর যে আমরা রীতিমতো গরমে পাগল পাগল হয়ে যাচ্ছি। তাই জন্য এখন আমাদের আখের রস ব্রেক। শালবনী বলে কথা, সুতরাং ফটো ভিডিও না হলে চলে। কাজে আমরা একটু ছড়িয়ে ছিটিয়ে পড়েছি, যে যার পছন্দ মতো ফটো নিতে, রিল বানাতে ব্যস্ত হয়ে পড়েছি। ব্যাস, আমাদের ক্যামেরা পার্সন ইজ বিইং আ ক্যামেরা পার্সন, সবাই ওকে দিয়ে খাটাচ্ছে। কিন্তু আমি ছবি তোলাইনি ওকে দিয়ে, আমার ছবি তোলা ডান। তবে আমার আজকে ফটোগ্রাফার হয়েছিল পৌশালী ম্যাডাম, আর আমার এই সব সময়কার ফটোগ্রাফার সুইডেনওয়ালা, সে আজকে শুধু আমার একটা রিল করে দিয়ে আমাকে আর পাত্তা দেয়নি, আমার কোনো ছবি তুলে দেয়নি। এই যে বাকি মহিলাদেরকে ডিরেকশন দিচ্ছে আর ছবি ভিডিও তুলে দিচ্ছে। শালবনীর পর সোনাঝুরির হাট। সপ্তাহের প্রথম দিন, কারণ আমরা আজকে সোমবারে এখানে এসেছি, তারপরেও ভিড় আর রং বেরঙের পসরা। শালবনীতে তো মন ভরে ছবি ভিডিও করেই নিয়েছি, তো দেখা যাক। এখানেও মোটামুটি জিনিসপত্র দেখতে শুরু করে দিয়েছে ওরা। আমারও তা যে চাইছে না তা নয়, চাইবেই। তো খানিক্ষণ ঘুরে নিই, তারপর বরঞ্চ দেখা যাক কি কি নিতে ইচ্ছে করে, কি কি নেওয়া যায়। একটা রমরমা হাট, আর সেখান থেকে এরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কে কি কিনতে পারে। আমি অ্যাজ ইউজুয়াল শান্তিনিকেতনে আসলেই আমার গয়না কেনার ক্রেভিং বেড়ে যায়, তো লাইক ইচ অ্যান্ড এভরি টাইম এক পাজা গয়না কিনে ফেলেছি। এবার এদের শপিং কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করছি।
সোনাঝুরির হাটের শকুন্তলা। আমরা বরাবর যে কতদিন ধরে আমরা শান্তিনিকেতনে আসি এখানেই খাই। প্রথমে অনেক ছোট কোলে বড়ে ছিল, একটু ছোট্ট জায়গার মধ্যে আমরা এই নিচে বেড়ার এখানটাতে বসে খেতাম। তারপর থেকে হলো দোতলায় বসেও খেয়েছি। এখন তো দেখছি লাস্টবার যখন করোনার আগে বা করোনার আগেই হবে যখন এসেছি, ভিলেজ রিসর্টটা তৈরি হচ্ছিল, এখন তো দেখছি হয়ে গেছে, অনেক বেশি সাজগোজ করে ফেলেছে এবং আরও কনস্ট্রাকশন চলছে। এই শকুন্তলা অ্যাকচুয়ালি আমাদের খুব প্রিয় একটা রেস্টুরেন্ট, তো সেই জন্য আমরা যে ক বছর ধরে যে ক বছর ধরে আমরা শান্তিনিকেতনে আসি এখানেই আমরা খাই বরাবর। তো আজকেও তার অন্যথা হবে না। মেনু দেখে আমরা এখন ডিসকাস করছি, দেন ডিসাইড করব, এখানে অর্ডার দেব, তারপরে ওই ওপরে খেতে যাব। এসে গেছে আমাদের ফাটাফাটি লাঞ্চ। আর বেশি ওয়েট করব না, একদম না, আর একটু দেরি করতে পারবো না। ইনফ্যাক্ট বেশ লোভনীয় ব্যাপার, যদিও নিরামিষ থালি, বাট লোভনীয়। সুতরাং এবার আমরা গপ গপ করে খাবো। কোপাইয়ের ধার, এই সেই ব্রিজ যেটা বহু বাংলা সিনেমার শুটিং এর সাক্ষী, মানে বর্তমানের জন্য এটা বলা। আমার ভাই কুইজ কন্টেস্ট শুরু করে দিয়েছে। আসলে কোপাই শুধু শান্তিনিকেতনের প্লেস অফ ইন্টারেস্ট বা রবীন্দ্রনাথের স্মৃতি বহন করছে তা নয়, বর্তমান যুগে বহু মানুষের কাছে, স্পেশালি যারা বাংলা সিনেমা ভালোবাসেন, তাদের জন্য অ্যাকচুয়ালি খুব আইকনিক কোপাই ব্রিজটা। নিশ্চয়ই কমেন্টে জানিও তোমরা কোন কোন সিনেমাতে এই জায়গাটা দেখেছো। আমাদের ভীষণ পছন্দের জায়গা। এবারে অনেকদিন বাদে এসে একটু খুশি হলাম, তার কারণ একটু বেশি খুশি হলাম ইনফ্যাক্ট, তার কারণ জল দেখেছি অনেকদিন বাদে। যখনই আসি মোটামুটি কোপাই একদমই শুকনোই থাকে, খুব অল্প জল থাকে, সেই তুলনাতে এবারে অনেকটা জল। কাশফুল, গরু চড়ছে, এই যে দিদি ব্লগ করছে, ওই যে উপরে ওরা আছে, দিদি ব্লগ করতে আসে। হামলোক নিচে নামছি, এই যে কোপাই নদী, কিন্তু এখানটা আর নদী নেই। প্রথমে ভাবছিলাম যে ব্রিজ থেকে নিচে নামবো কিনা, তো তারপরে আমি আর পৌশালী অ্যাকচুয়ালি নেমেই পড়লাম। ও বাবা, এটাও এসে পড়েছে, প্রীতিও এসে পড়েছে, কারণ লোভ সামলাতে পারলাম না, একেবারেই লোভ সামলানো গেল না, তাই নেমেই পড়লাম। স্পেশালি
কয়েক বছর বাদে এখানে এসে কোপাইতে জল দেখেছি, তো ন্যাচারালি আর একটু বেশি এক্সাইটমেন্ট তো হচ্ছে। একদম প্রথমবার যেবার আমি শান্তিনিকেতনে আসি, বেশ অনেকটা বছর আগে, তখন জাস্ট কলেজ শেষ করে জব শুরু করেছি। ওইখানটা তখন এগুলো শুকনো, ওই যে ওখানটা আমরা দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। হ্যাঁ, তো এগুলো পুরো শুকনো ছিল, একটু জল, পা ভেজে যাবে দিকটায় নামলে। যদিও হাতে খুব বেশি সময় নেই, কারণ মিউজিয়াম বন্ধ হয়ে যাবে, বিশ্বভারতী মিউজিয়াম, কাজেই আমাদেরকে দৌড়তে হবে। ছাতিমতলা, যদিও এখন আর ঢোকা যাবে না, ঢোকা যায় না। এবার ঢুকছি আমরা মিউজিয়ামে। সংগ্রহশালা, এর ভেতরে তো মোবাইল রেকর্ডিং অ্যালাউড নয়। এবার আমরা তাহলে মোবাইলটা আপাতত বন্ধ করে আমরা ভিতরে যাব। এখানে তো মূল সংগ্রহশালার পর রবীন্দ্রনাথের আরও 5টা বাড়ি। এই প্রথম বাড়ি উদয়ন থেকে বেরিয়ে আমরা এবার পরের বাড়ির দিকে যাচ্ছি। একটু আনফর্চুনেটলি বলতে হবে, কারণ করোনার সময় থেকেই বন্ধ তো ছিল করোনার সময়, এবার তারপর থেকে এই দিকটাতে যেদিকে উদিচি, পুনশ্চ, কোণার্ক এগুলো রয়েছে, ছোট ছোট বাড়িগুলো, শ্যামলী রয়েছে, তো পুরো জায়গাটায় রিপেয়ারিংয়ের কাজ চলছে, তো সেই জন্য পুরো জায়গাটা বন্ধ, আমরা শুধু বাইরে থেকেই দেখতে পাবো। সত্যি কথা বলতে কি, করোনার পরও এখনও রিপেয়ারিং চলছে, কিন্তু কবে আদৌ আবার সাধারণের জন্য খোলা হবে কেউ জানে না। তো তোমাদেরকে জাস্ট একবার বাইরে থেকেই দেখিয়ে নিই। এই হলো উদিচি, এই পুনশ্চ, দূরে ওই শ্যামলী, এদিকে কোণার্ক। যাই হোক, শুধু উদয়ন আমরা যেটুকু বাইরে থেকে অ্যালাউড, কারণ উদয়নের পুরো ভেতরে ঢোকা তো কোনোদিনই অ্যালাউড ছিল না। এনিওয়ে, সেখান থেকে এসে বাকি বাড়িগুলো বাইরে থেকে দেখে নিয়ে আমরা এবার সেই বিখ্যাত মোটর গাড়ি সেখানে আসলাম, যে গাড়ি কবি ব্যবহার করতেন। ইদারা, আর এ পাশ থেকেও কোণার্ক দেখা যায়। এবারে আমরা আবার ওদিকে চলে যাব। ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা। কিছু ট্যুরিস্টের অদ্ভুত আচরণ দেখে পৌশালী ম্যাডাম রেগে গেছে। আমরা এখানে বসে বসে পা দোলাচ্ছি, রেস্ট নিচ্ছি। কি আর করব, রবীন্দ্রনাথের সব বাড়িতে তো এন্ট্রি পাইনি, তাই আমরা এখন টুকটাক করে ছবি তোলা সেশন চলছে, ফটো সেশন আমার হয়ে গেছে। এরপর একে একে লাইন দিয়ে ছবি তোলা হবে। অগেইন শুভদীপ দাস ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়েছে, আর বাকিরা আমরা এখানে রেস্ট নিচ্ছি। মিউজিয়াম থেকে আমরা বেরোচ্ছি এখন।
ঐতিহ্যমণ্ডিত ছাতিমতলা। এর আগে যতবার এসেছি ঘুরে বেড়াতে ভালো লাগতো, কিন্তু এখন আর উপায় নেই, বাইরে থেকে দেখতে হবে। আমাদের এখন প্ল্যান রয়েছে যে যেহেতু ভিতরে ঢোকা যায় না, ফেন্সের ভেতরে আর ঢোকা যায় না, তো মোটামুটি বাইরে থেকে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা পুরো ক্যাম্পাসের সবকটা জায়গা একটু দেখব। কলা ভবন ডিপার্টমেন্ট এখান থেকে স্টার্ট হচ্ছে, কলা ভবন আর্ট কলেজের যে জায়গাটা, এবং এটা হচ্ছে রামকিঙ্কর বেজের বানানোর স্কালচার। এই যে লাল পাথর দাঁড়িয়ে আছে, সারেগামা পা পুরো গানটাই পাথরের উপরে দিয়েছে। সা বললে কতটা মুখ খুলছে, পা বললে কতটা মুখ খুলছে, আমাদের হোটেল লিস্টটা ওর নিচে থেকে উপর অব্দি পুরো গানটা দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, সরগমটা। এটা মেন ডিপার্টমেন্ট, মানে সমস্ত ছাত্ররা আমাদের কাজ করে এই জায়গাটা রাখা। ডান দিকে বিশ্বভারতী নাট্যঘর হচ্ছে এটা, নাট্যমঞ্চ। এবং গুরুদেব নিজের বাবা মা ভাই বোনকে নিয়ে প্রথম নাটকটা করেছিলেন, সেই নাটকটা এই জায়গা থেকে, রক্তকরবী। এবং যেদিনকে নাটক হয় এটা টিভিতেও দেখানো, ভিতরে অডিটোরিয়াম আছে, ভিতরে পুরো হল ঘর। এটা এগুলো বাড়ি, বড় দেশের যে বাড়িগুলো চীনামাটির করেছিলেন এখানে, ওই একটা ছাত্র। এই যে রামকিঙ্কর বেজের, রামকিঙ্কর বেজের ফেমাস স্কালচার, যেটা দূর থেকে মুঠো করে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছিলেন এটা। একদম যেটা শ্রবণ কুমার যে বাঁকে করে বাবা মাকে নিয়ে যাচ্ছে, সেইটা শ্রবণ কুমারের রামকিঙ্কর বেজের বাড়িটা। হ্যাঁ, ফার্স্ট পার্ট বইয়ের মধ্যে ওইটাও দেওয়া আছে, যে ছোট খোকা বলো আর সেখানে আছে কথা কওয়া। এক টাইমে রামকিঙ্কর যেমন নন্দন বসু বসবাস ছিল। ওই যে শ্রবণ কুমার বাবা মাকে নিয়ে যাচ্ছে, সেইটা সেই ব্যাপারটা রামকিঙ্কর বেজের স্কালচার বানিয়েছে উনি। টিল ডেট ইন্ডিয়ার ইতিহাসে মনে হয় এই ধরনের মানে র স্কাল্পচার আর্টিস্ট মনে হয় না জন্মেছে বলে রামকিঙ্কর বেজের মতো। এই আরেকটা স্কালচার মিলকলের বাসী নাম দিয়েছিলেন এটা, মানে মিলকল বলতে এই কারণে বোঝায় যখন এই দুই বোনে কাজের জন্য যায় কলকারখানায়, তখন ওই বাচ্চাটা মায়ের আঁচলটা ধরে রাখে, যেহেতু মায়ের কোনো ভালোবাসা পায় না, সেই হিসাবে একটা অনুভব করে কবিতা বলা হয় আর কি। যেহেতু রবীন্দ্রনাথ সেটা বলেছিলেন যে মায়ের থেকে মাসির দশ বেশি ছেলে পথে দেখতে পাচ্ছেন, মায়ের কোনো ভালোবাসা নেই। বাড়িগুলো সস্তা বইয়ের মধ্যে দেওয়া আছে, দেওয়ালে যে ডিজাইন করা আছে কাপড় কাছে, হ্যাঁ, ধান ঝাড়ে সেই হিসাবে তৈরি করেছিলেন। সঙ্গীত ভবন, এবার সঙ্গীত ভবন, যারা গান মিউজিক পড়াশোনা করে এই জন্য। বিখ্যাত শিল্পী নন্দলাল বসু এই বাড়িতেই থাকতেন। বাহ, সুন্দর একটা অনুভূতি। এইটা ওনার ছাত্রদের হস্টেল। হাতের কাজগুলো সব নিচে করে রাখা আছে। ওরা চলে গেছে, যারা তো আর নাই, যারা স্কলারশিপ পায় এখান থেকে অন্য ডিপার্টমেন্টে চলে যায়। হ্যাঁ, বিখ্যাত অর্থনীতিবিদ এবং নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি এটা। ওনার ডিপার্টমেন্ট হচ্ছে এই ডিপার্টমেন্টটা, এবং রামকিঙ্কর বেজের বানানোর স্কালচার আছে একটা মালির স্কালচার বানানো। এই যে অ্যাগ্রো ইকোনমিক্স রিসার্চ সেন্টার, এটা যে চামড়া ব্যাগ দিয়ে জল ঢালতো, সেই চামড়া ব্যাগ দিয়ে ভিস্তি বলা হতো তাকে। হ্যাঁ, সেই ভিস্তি দিয়ে জল ঢালছে, এবং এটা উদ্দেশ্য ছিল ওনার যে মালি একটা গাছকে কত ভালোবাসে সেই হিসাবে বানানো এই ভিস্তি। আর নন্দলাল বসুর বাড়ি, এই সরি অমর্ত্য সেনের বাড়িটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, যেখানে উনি থাকতেন, ওনার বাসভবনটা। ভেতরে ছিল আম্রকুঞ্জ, শালবিধি, বকুলবিধি, এগুলো হচ্ছে ওপেন ক্লাসের জায়গা। আর যেখান থেকে রবীন্দ্রনাথ যে গীতাঞ্জলি বোর্ডে লেখা এই সেই মন্দির পেয়েছিলেন, সেটা এখান থেকে লেখা স্টার্ট করেছিলেন উনি। এটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি এটা। আর ডান দিকে হচ্ছে পুরনো মেলার মাঠ, ওই যে লেখা আছে ওখানে, এই যে পুরনো মেলা এখান থেকে প্রতিষ্ঠা করে, পুরনো মেলার মাঠ। আগে যে যাওয়া যেত, কোভিডের পর থেকে এটা ব্লক আছে।
আর একবার মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, উপাসনা গৃহ। এইটা হচ্ছে সেই উপাসনা গৃহ। হ্যাঁ, এই সেই মন্দির। এটা একটা হেরিটেজ কমপ্লেক্স। আর জানি না দেখতে পাওয়া যাচ্ছে কি না, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই সেই প্রার্থনা গৃহ এবং মন্দির। এই তাল গাছ, যেটা দেখে সেই বিখ্যাত লাইন লেখা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এটা বেসিক্যালি নন্দলাল বসুর ডিজাইন করা, দেখতেও ভালো লাগে। এই সেই বিখ্যাত তাল গাছ। সামনে গেলে কিরকম একটা নস্টালজিয়া পরিবেশ চারিদিকে। না, লেখা আছে তাল ধ্বজ। এত বট গাছ, যেটা রবীন্দ্রনাথ নিজে হাতে করে লাগিয়েছিলেন এই বট গাছটা। লাইটটা জ্বললে আরো সুন্দর লাগতো, আপনি জ্বলবে প্রচুর, চারিদিকে লাইট লাগানো আছে, একটু পরে জ্বলবে সব। হ্যাঁ, অত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লাগানো বট গাছ, আজ কি তার বিশাল আকার। এটা হচ্ছে আনন্দ পাঠশালা, 5 বছরের বাচ্চাদের বিশ্বভারতী এলাকার প্রথম স্কুল এটা, ছোট বাচ্চাদের জন্য। এখনো ওপেন ক্লাসে বাচ্চারা ছোট করে আসুন, আনে একটাতে বই রাখে, একটা নিজেরা বসে। আর রবীন্দ্রনাথ যেহেতু বসবাস করেছিলেন এই হলুদ কালারের বাড়ি, এটাই যেহেতু মাটির বাড়িতে উনি বসবাস করেন নাই, ওই জন্য মাটির বাড়িটার নাম দিয়েছিলেন দেহলি বাড়ি। দেহলি বাড়ির নামটা এই কারণে পড়লো, যেহেতু জোড়াসাগর উনি মারা গিয়েছিলেন। বোলপুর স্টেশনের কাছে এই যে স্টেশন। এবার প্রায় সন্ধে, তাই জন্য এখন আমরা টুকটাক চা বা অন্য কিছু খাবার চেষ্টা করছি। এক একজনের এক এক রকম বায়না। আপাতত আমরা চায়ের দোকানে চা খাওয়ার পর হ্যাঁ, চাটা খাওয়ার পর আর কি কি যেন লিস্টে আছে, অনেক কিছু আছে। দিদি গার্ডারকে চাউমিন ভেবেছে সব থেকে বড় কথা। এক গাদা হলুদ গার্ডার রেখে দিয়েছে কাকা, আমি ভাবছি চাউমিন রেখেছে দূর থেকে। তারপর ফুচকা খাওয়া আছে, চিকেনের আইটেম খাবার আছে, কি কি খাবার, অনেক কিছু খাবার আছে। ট্রেনও ধরা আছে, সেটা জরুরি। অগেন বোলপুর স্টেশন। একটা সুন্দর চায়ের পর এক প্লেট করে আমরা ফুচকা খেয়ে ফেলেছি, যেই জন্য আর কিছু সেভাবে খাওয়া হয়নি। তো আপাতত আমরা স্টেশনের দিকেই যাচ্ছি, স্টেশনের ভেতরে ঢুকে যাব আমরা। এখনো ট্রেনের বেশ খানিকটা দেরি আছে, তো একটু দেখি ভেতরে স্টেশনে একটু বসি। আপাতত কিছু খাওয়ার কারোরই প্ল্যান নেই, তো পরের খাওয়ার প্ল্যান যদি হয় সেটা পরে দেখা যাবে। আপাতত আমাদের চলো কমরেড, আমরা স্টেশনে ঢুকে পড়ছি। আমরা তো আমরা নেমে গেছি ব্যান্ডেলে। গণদেবতা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। এইবারে ফাইনালি বলতে পারি এবার আমরা জায়গায় যাবো। খারাপ বাবা, মন খুব খারাপ। আজকের দিনটা খুব ভালো কাটলো, ভীষণ ভীষণ ভীষণ। আর শেষে ট্রেন জার্নিটা তো দারুণ ছিল, অসাধারণ। ওইটা ব্লগে দেখানো গেলে ঘুমোতে হবে না, ওটা একটা দারুণ এন্টারটেইনিং পার্ট ছিল। মাথাতে পড়ে আছে আমরা, তো ওটা আমরা দেখাতে পারিনি, দুঃখিত তার জন্য। হ্যাঁ, তার জন্য আমরা খুব দুঃখিত, কিন্তু দুঃখিত নয়। আবার আপনাদের সাথে আমাদের ব্লগেতে দেখা
হচ্ছে এই মানুষটাকে আমরা কথা বলতে দেবো না। তো যাই হোক, আমাদের আজকের মতো ঘোরাফেরা শেষ। এবার যে যার বাড়ির দিকে যাবে। তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।